শুরু। শুভ সকাল। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি উপস্থিত আছি। আমি কপিল মজুমদার, প্রভাষক কৃষি শিক্ষা। সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। আজকে গত ক্লাসে তোমাদের দ্বাদশ কৃষি শিক্ষা শ্রেণী দ্বাদশ, এই শ্রেণীতে ক্লাস তোমাদের আজকে শুরু। গত ক্লাসে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম চিংড়ি চাষ সম্পর্কে। আজকে তোমাদের আলোচ্য বিষয় বা শিকন ফল থাকবে মাছ ও চিংড়ি সংরক্ষণ। মাছ ও চিংড়ি সংরক্ষণ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের আলোচনা বিষয়। প্রথমেই আমরা জেনে নেই মাছ ও চিংড়ি সংরক্ষণ এটা কি। মাছ ও চিংড়ি সংরক্ষণটা হচ্ছে মাছ ও চিংড়ি আহরণ থেকে শুরু করে মাছ ও চিংড়ি আহরণ থেকে শুরু করে মাছ ও চিংড়ি শুরু করে পরিবহন, বাজারজাতকরণ, অর্থাৎ ভোক্তা বা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সময় সময়কাল বিভিন্ন মেয়াদি ও বিভিন্ন স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদি এই প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে মাছের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে রাখার কৌশলকে মাছ ও চিংড়ি সংরক্ষণ বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, দেখো মাছ ও চিংড়ি সংরক্ষণ, মাছ ও চিংড়ি আহরণ থেকে শুরু করে পরিবহন, বাজারজাতকরণ অর্থাৎ ভোক্তা বা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সময়কাল বিভিন্ন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মাছের গুণাগুণ অক্ষুণ্ণ রাখার কৌশলকে মাছ সংরক্ষণ বলে। তাহলে মাছ সংরক্ষণ প্রক্রিয়ার আমরা সংজ্ঞা জানলাম।
এটা কি। এরপরে আমরা চলে যাব মাছ প্রক্রিয়াজাতকরণ। মাছ প্রক্রিয়াজাতকরণ এইটার সম্পর্কে আমরা একটু জানি। মাছ প্রক্রিয়াজাতকরণ, এই মাছ প্রক্রিয়াজাতকরণ অর্থাৎ আমাদের মাছ প্রক্রিয়াজাতকরণ, মাছ বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে মাছ সংরক্ষণ করা যায়। এই মাছ প্রক্রিয়াজাতকরণ বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। কি কি করা যায় সেগুলো আমরা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেমন ক, সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি, এই সনাতন পদ্ধতিতে আবার এক হচ্ছে শুটকিকরণ, শুটকিকরণ, দুই হচ্ছে লবণজাতকরণ। নাম্বার খতে আছে আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতিটা হচ্ছে, এটাকে আবার চারটি ভাগে ভাগ করছে। এক হচ্ছে বরফজাতকরণ, দুই হচ্ছে হিমায়িতকরণ, তিন হচ্ছে টিনজাতকরণ, বা ক্যানিং। আর চার হচ্ছে ধূমায়িতকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, মাছ প্রক্রিয়াজাতকরণ করতে হলে একটা আছে সনাতন পদ্ধতি আর একটা আছে আধুনিক পদ্ধতি। আমরা সাধারণত আমাদের বাংলাদেশে আধুনিক পদ্ধতিটা ব্যবহার করা হয়, এজন্য আমরা আলোচ্য বিষয়ে চলে যাব আধুনিক পদ্ধতি। তাহলে সনাতন পদ্ধতি কি আছে? শুটকিকরণ ও লবণজাতকরণ। সবগুলোই আমাদের দেশে প্রচলিত আছে। তার মধ্যে আধুনিক পদ্ধতিতে আমরা চলে যাব বরফজাতকরণ, টিনজাতকরণ বা ক্যানিং, হিমায়িতকরণ আর হচ্ছে ধূমায়িতকরণ। এই চারটা পদ্ধতিতে আমাদের আছে। এই চারটা পদ্ধতির মধ্যে আমরা প্রথমে চলে যাব বরফজাতকরণ। তাহলে বরফজাতকরণে আধুনিক পদ্ধতির ভিতরে আমরা বরফজাতকরণ আলোচ্য বিষয়ে চলে যাব। বরফজাতকরণ, এই বরফজাতকরণে আমরা লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরফজাতকরণটা কি? বরফের সাহায্যে, এটা হচ্ছে বরফের সাহায্যে যে মাছ সংরক্ষণের পদ্ধতি সেটাই হচ্ছে বরফজাতকরণ। তাহলে আমরা একটু লক্ষ্য করি, বরফের সাহায্যে যে মাছ সংরক্ষণের পদ্ধতি সেটাই হচ্ছে বরফজাতকরণ। এই বরফজাতকরণ বা আরেকটা আমরা বলে থাকি যেটা বা আইসিংও বলে। বরফজাতকরণ বা
আইসিংও বলে। এই বরফজাতকরণ মাছ সংরক্ষণের সবচেয়ে উত্তম পদ্ধতি। এই পদ্ধতিতে মাছের সংরক্ষণ মাছের সাথে বরফ ব্যবহার করে মাছের তাপমাত্রা কমিয়ে, অর্থাৎ মাছের তাপমাত্রা কমিয়ে কি করতে পারি, যেমন 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটা বরফজাতকরণ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরফজাতকরণ বরফের সাথে যে মাছ করলাম, তাহলে বরফটা হচ্ছে 0 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই বরফটা ব্যবহার করতে পারি। নেক্সট আমরা চলে যাই বরফজাতকরণ পদ্ধতি। এই পদ্ধতিটা তোমরা একটু লক্ষ্য করো, বিভিন্নভাবে বরফজাতকরণ পদ্ধতিটা করে থাকে। তার মধ্যে আমি একটা চিত্র তোমরা একটু চিত্রটা লক্ষ্য করো। এখানে দেখো কিছু মাছ, এই মাছগুলো কি করব, আমরা বরফজাতকরণ করব। কিভাবে করব সেটা একটু লক্ষ্য করো। এর ভিতরে আছে বরফ, মাছের ঝুড়ির মধ্যে এটা আছে বরফ। এগুলো বরফজাতকরণ করা হচ্ছে। তাহলে এই ঝুড়িতে আছে, এটা হচ্ছে ঝুড়ি, আর এটা হচ্ছে মাছ, আর এইগুলো হচ্ছে বরফ। তাহলে এই তিনটি সিস্টেমে করা হয়। তাহলে বরফজাতকরণ পদ্ধতিতে আমরা একটু লক্ষ্য করি, এটা পদ্ধতি। এই পদ্ধতিটা সাধারণত আমাদের দেশে কি করা হয়, হোগলা বা বাঁশের চাটাই, এই হোগলা বা বাঁশের চাটাই দিয়ে তৈরি তুর্কি, বা আমরা আরেকটা বলে থাকি ঝুড়িতে বরফ দিয়ে, এই তুর্কি বা ঝুড়িতে বরফ দিয়ে কি করব, এটা এই ঝুড়িতে বরফ দিয়ে স্তরে স্তরে মাছগুলো দেখো স্তরে স্তরে এভাবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে যে মাছ সংরক্ষণ করা হয়, এটি হচ্ছে বরফজাতকরণ। মাছের ওজনের উপর ভিত্তি করে এই মাছের ওজন বিভিন্ন কোয়ালিটির হতে পারে, ছোট বড় আকারে, সাইজে, বা এই বরফের অনুপাত নির্ধারণ করা হয়। এটা ছোট বড় আকারের উপর নির্ভর করবে, এবং ঋতুভেদে বরফ ব্যবহারের পরিমাণও কম বেশি হতে পারে। ঋতুভেদে কি হতে পারে, এখানে বরফের পরিমাণ কম হতে পারে, যেমন গ্রীষ্মকালে এক ধরনের, তারপরে শীতকালে এক ধরনের, এভাবে আমরা করতে পারি। পর্যায়ক্রমে আমরা আলোচনায় আসবো। গ্রীষ্মকালে 2:, সাধারণত গ্রীষ্মকালে যেটা করা হয় 2:1, এটা হচ্ছে গ্রীষ্মকালে। আর শীতকালে 1:1, এই অনুপাতে আমরা বরফ ব্যবহার করে থাকি। তাহলে আমরা আরেকটু আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে কি করব আমরা, এই বরফ মাছটাকে সাধারণ পানিতে ধুয়ে, এই মাছগুলোকে সাধারণ পানিতে ধুয়ে নেওয়া হয়। এক্ষেত্রে মাছের আইস কিংবা নাড়ি ভুঁড়ি বের করা হয় না, কারণ এটা আমরা ঝুড়িতে বা টুরকিতে অর্থাৎ ব্যবহার করব। অতঃপর টুরকি বা ঝুড়িতে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এই ঝুড়ি বা টুরকিটা আমরা পরিষ্কার পানিতে
সুন্দর করে ধুয়ে নেব, যেন ভিতরে চারিদিকে চটের একটি আস্তরণ দেয়া যায়। এর চারিদিকে একটা ভিতরে চটের আস্তরণ দেবো। আস্তরণ দেবো কেন? কারণ বরফটা যাতে অতি সহজে গলে না যেতে পারে। টুলকি বা ঝুড়ির তলায় 1.5 থেকে 2 ইঞ্চি পুরু করে টুকরা করে বরফের স্তর দেব। 1 বা 2 ইঞ্চি, 1.5 বা 2 ইঞ্চি পরিমাণে টুকরা করে বরফগুলো আমরা সাজাবো। এরপর কি করব? 1 স্তর মাছ দেব, 1 স্তর বরফ দেব। এইভাবে আমরা মাছ সাজিয়ে ঝুড়িতে ভর্তি করব। তারপরে সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি। একটা আছে ক্লোরোটেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এটা হচ্ছে কি? বরফের মাত্রা, অর্থাৎ এটা ক্ষমতা বাড়ানোর জন্য, এই বরফের ক্ষমতা বাড়ানোর জন্য দুটো জিনিস ব্যবহার করবে। একটা আছে ক্লোরোটেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এক্ষেত্রে বরফ ও মাছের অনুপাত কি হতে পারে? ওজন ও ঋতুর ভিত্তিতে আমি আগেই বলছিলাম যে গ্রীষ্মকালে 2:1 এবং শীতকালে 1:2 ব্যবহার করা হয়। নেক্সট আমরা আলোচনায় চলে যাব হিমায়িতকরণ। এই হিমায়িতকরণটা কি? যে পদ্ধতিতে অতি নিম্ন তাপমাত্রায় অর্থাৎ অতি নিম্ন তাপমাত্রাটা কেমন হতে পারে? -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে হতে পারে এই হিমায়িতকরণ করতে গেলে। তাহলে মাছের দেহের অভ্যন্তরীণ পানিকে বরফে পরিণত করে মাছ সংরক্ষণ করা হয়। তাহলে মাছের দেহে কি করলো? মাছের দেহের অভ্যন্তরে, বহির্দৃশ্য না, অভ্যন্তরে, যে আমরা জানি যে মাছের ভিতরে প্রচুর পরিমাণে পানির পরিমাণ আছে, সেই ক্ষেত্রে এটা বরফে পরিণত করে মাছ সংরক্ষণ করে, সেটাই হচ্ছে হিমায়িতকরণ। এই হিমায়িতকরণ পদ্ধতিতে আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি। 1 বছর পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি। কিভাবে? দেখো, এই সংরক্ষণে করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হিমায়িতকরণ পদ্ধতিটা জানতে হবে। হিমায়িতকরণ পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতি কি কি আছে সেগুলো একটু লক্ষ্য করি। প্রথমে বরফজাত বড় মাছের আইস, নাড়ি ভুঁড়ি। বড় মাছের কি করব? এই হিমায়িতকরণ পদ্ধতিতে বড় মাছের আইস, নাড়ি ভুঁড়ি, পাখনা ইত্যাদি ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধৌত করতে হবে। কি করব আমরা? লক্ষ্য করি, আইস, নাড়ি ভুঁড়ি, তারপরে পাখনা
ইত্যাদি এগুলো আমরা কি করব, ফেলে দেব। ফেলে দিয়ে ভালোভাবে ধৌত করে নেব। 2 নম্বরে হতে পারে, 2 নম্বরে আসবে এরপর 20 থেকে 80 ভাগ, 20 থেকে 80 ভাগ ক্লোরিন, 20 থেকে 80 ভাগ ক্লোরিন মেশানো ঠান্ডা পানিতে কি করব আমরা, মেশানো ঠান্ডা পানিতে মাছগুলো ডুবিয়ে রাখবো। মাছগুলো ডুবিয়ে রাখবো। 3 নম্বরে কি আছে একটু লক্ষ্য করি। মাছ চিংড়ি আরো ছোট করার প্রয়োজন হলে পরে কি করব, ধারালো ছুরি দিয়ে টুকরা করে কেটে নিব। টুকরা করে কেটে নিব। টুকরা করে কেটে নিলে পরে সুবিধা হচ্ছে অল্প জায়গায় অধিক পরিমাণে আমরা মাছ সংরক্ষণ করতে পারব। এরপরে 4 নাম্বার হচ্ছে, এরপর মাছ টুকরোগুলো কি করব, এই টুকরোগুলো 10 থেকে 12 ভাগ সোডিয়াম, 12 ভাগ সোডিয়াম ট্রাইফসফেট, এই সোডিয়াম ট্রাইফসফেট দ্রবণে 10 মিনিট ডুবিয়ে রাখবো। তাহলে আমাদের ফ্রিজিং করতে বেশি সুবিধা হবে। যদি আমরা এইভাবে 10 মিনিট ডুবিয়ে রাখি তাহলে ফ্রিজিং করতে সুবিধা হবে। নেক্সট আমরা চলে যাব, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আইস, নাড়িভুড়ি, পাখনা এগুলো আমরা ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। 20 থেকে 80 ভাগ ক্লোরিন মেশানো ঠান্ডা পানিতে মাছগুলো ডুবিয়ে রাখবো। আমাদের মাছ বা চিংড়ি যদি বড় আকারে হয়ে যায় সেগুলো কি করব, ধারালো ছুরি দিয়ে টুকরা করে কেটে নিব। তারপরে 10 থেকে 12 ভাগ সোডিয়াম ট্রাইফসফেট দ্রবণে 10 মিনিট ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রেখে এটা আমরা ফ্রিজিং করলে সেটা ভালো হবে। এরপরে চলে যাই আমরা এরপরে চলে যাব তিনজাতকরণ। তিনজাতকরণ বা ক্যানিং। এই তিনজাতকরণ বা ক্যানিংটা কি? কোন পচনশীল খাদ্যদ্রব্যকে সম্পূর্ণরূপে বায়ুশূন্য নিরাপদ পাত্রে আবদ্ধ অবস্থায় উচ্চ তাপ প্রয়োগে বাণিজ্যিকভাবে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করার পদ্ধতিকে আমরা তিনজাতকরণ বলি। তাহলে আমরা কি বললাম, কোন পচনশীল খাদ্যদ্রব্য এটা সম্পূর্ণরূপে বায়ুশূন্য নিরাপদ পাত্রে আবদ্ধ অবস্থায় উচ্চ তাপ প্রয়োগ করে বাণিজ্যিকভাবে জীবাণুমুক্ত করার সংরক্ষণ করার পদ্ধতিকে তিনজাতকরণ বলে। এই তিনজাতকরণ ফরাসি বিজ্ঞানী নিকোলাস এপেয়ার 1918 সালে সর্বপ্রথম সফলভাবে এই তিনজাতকরণ পদ্ধতি আবিষ্কার
করেন। এই তিনজাতকরণ পদ্ধতির আমরা একটু লক্ষ্য করি, এটা তিনজাতকরণ পদ্ধতিতে কি কি আছে। তিনজাতকরণ পদ্ধতিতে উচ্চ তাপ প্রয়োগ করব। উচ্চ তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা এবং এদের এনজাইমের কার্যকারিতা নষ্ট করে দেয়া। এই পদ্ধতিতে আমরা নষ্ট করে দেব এনজাইমগুলোকে। তারপরে 2 নম্বরে হচ্ছে মাছ ও খাদ্যের দেহস্থিত এনজাইমকে অপ্রাকৃতিক করার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া জনিত পচন রোধ করা। 3 বায়ুশূন্য অবস্থায় সৃষ্টি করে জারণ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে রোধ করবে। তারপর হচ্ছে এই ক্যানিং পদ্ধতিটা আবার কয়েকটি পদ্ধতিতে করা হয়েছে, যেমন একটা হচ্ছে ড্রেসিং, 2 নম্বরে হচ্ছে প্রি কুকিং, 3 হচ্ছে প্রি কুকিং, 3 নম্বর হচ্ছে কৌটা পূর্ণকরণ, 4 হচ্ছে মশলা বা এডিভাস, এডিটিভাস। 5 হচ্ছে বায়ুশূন্যকরণ ও মুখ বন্ধ করা। এই 5 বিষয় তোমাদের আলোচনায় চলে যায়। ড্রেসিংটা কি? ড্রেসিং প্রথমে আমাদের কি করব, বেশিরভাগ এই ড্রেসিংটা কি করতে হবে, বেশিরভাগ ছোট মাছের ক্ষেত্রে ড্রেসিং করতে হয়। ছোট মাছের ক্ষেত্রে ড্রেসিং করতে হয় কেন? এই মাছগুলো সাধারণত পাখনা, আইস, মাথা ইত্যাদি নাড়িভুড়ি ফেলে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তারপরে কি করতে হয়, বড় মাছের আকারে যেমন টুনা, স্যামন, এদের ক্ষেত্রে পাখনা, আইস, মাথা ও নাড়িভুড়ি ফেলার পর মেরুদণ্ড কাটাকেও ফেলে দিতে হবে। আর প্রি কুকিং কি? প্রি কুকিংটা হচ্ছে তিনজাত প্রক্রিয়ার কুকিং হলো মাছের পেশি একটু নরম বা ঢিলা করা, যাতে মাছের চামড়া কাটা পৃথক করা যায়। আর এরপরে চলে যায় কৌটা পূর্ণকরণ। কৌটা পূর্ণকরণটা কি একটু লক্ষ্য করি। কৌটা পূর্ণকরণে টিনের কৌটার মাছ ভরার কাজটি হাত দিয়ে বা যান্ত্রিকভাবে করা যায়, তবে হাত দিয়ে পূর্ণ করলে ক্যানের ভেতরে ফাঁকা স্থান থেকে যায়, তাহলে আমরা বাতাসের উপস্থিতি জারণ ঘটতে পারে। মশলা বা এডিভাস, এটা কি উৎপন্ন দ্রব্যের স্বাদ, গন্ধ ও রং। এডিভাস ব্যবহার করা হয়, যেমন এগুলো হচ্ছে কি লবণ, মশলা, টমেটো সস, সবজি, তেল, এগুলো হচ্ছে ইত্যাদি। আর বায়ুশূন্যকরণ বা মুখ বন্ধকরণ, মাছ ভর্তি ক্যানকে মুখ বন্ধ করার পূর্বেই এর ভিতরে কি করব, এর ভিতর থেকে বাতাস সম্পূর্ণরূপে বের করে নেওয়া হয় এবং বায়ুশূন্যকরণ বা মুখ বন্ধকরণ স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয়। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকে।